আজকে আমরা ডিসকাস করব অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ ব্যবস্থা। তো এটা একটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের মধ্যে বিভিন্ন সময় এটা নিয়ে প্রশ্ন রয়েছে যে অনগ্রসর শ্রেণী বলতে আমরা কোন কোন যে শ্রেণীকে আমরা বলে থাকি, কেন বলে থাকি, ঠিক আছে, বা এদের যে আমাদের রিজার্ভেশন দেওয়া হচ্ছে সেটা কতটা মানে কবে থেকে রিজার্ভেশন ব্যবস্থাটা ছিল বা কাদের জন্য ছিল বা কি পরিস্থিতিতে হলো, ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিভাবে সেগুলো ইমপ্লিমেন্টেড হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বা এখন আমাদের কি সিচুয়েশন আছে সেগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু। অনগ্রসর শ্রেণী। ওকে, দেখো, এই যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে অনগ্রসর শ্রেণীর জন্য, এটাই বেসিক্যালি আমরা বলি যে রিজার্ভেশন। আজকের দিনের হচ্ছে রিজার্ভেশন। এবার এটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম মত পার্থক্য রয়েছে। কারো মতে রিজার্ভেশন থাকা উচিত, কারো মতে রিজার্ভেশন থাকা উচিত নয়। ঠিক আছে, কেউ এখান থেকে বলে স্যার এটা তো খুবই রিজার্ভেশন তো থাকা উচিত নয়। একজন ছেলে, একজন হচ্ছে জেনারেল কাস্টের ছেলে, সে হচ্ছে 65 পেয়েও চান্স পাচ্ছে না, কিন্তু এসসি এসটির একজন ছেলে সে 15-20 পেয়েও চান্স পেয়ে যাচ্ছে। এগুলো তো স্যার ঠিক নয়। তো এগুলো নিয়ে আমাদের আলোচনা যে কেন এই ব্যাপারটা এলো বা কি প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আছে সেটা সম্পর্কে আমাদের আলোচনা। দেখো, রিজার্ভেশনের যে কনসেপ্ট, এটা কিন্তু প্রথম থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কেউ কিন্তু ভাবেনি। প্রথমে রিজার্ভেশনের ব্যাপারটা রিজার্ভেশন ছিল না। এর পেছনে আমরা যাকে, যে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, সে হচ্ছে আমাদের বি.আর. আম্বেদকর। আম্বেদকর স্যার, তিনি প্রথম রিজার্ভেশনের ব্যাপারটা নিয়ে রিজার্ভেশনের প্রথম কথা বলেছিলেন, এবং তিনি প্রথম রিজার্ভেশন কথা বলেছিলেন এটাও কিন্তু ভুল কথা। তার কারণ, আম্বেদকর প্রথম থেকে চেয়েছিলেন যেসব আমাদের যে পিছিয়ে পড়া যেসব শ্রেণী রয়েছে তাদের জন্য তিনি চেয়েছিলেন যে পৃথক নির্বাচন। ঠিক আছে, আম্বেদকর প্রথম থেকে চেয়েছিলেন যে পৃথকভাবে নির্বাচন হবে কাদের জন্য, যারা দলিত শ্রেণী আছে তাদের জন্য। কারণ তিনি সারা জীবন এই কারণে ডিসক্রিমিনেশন হয়ে এসেছে। কিন্তু এই দাবি তিনি প্রথম থেকে করে এসেছিলেন। কিন্তু এবার এই দাবি পূরণ না হওয়ার জন্য, এবার এই দাবি যাতে পূরণ না হয় সেই কারণে মহাত্মা গান্ধীজি কি করেছিলেন, 1932 সালে 1932-তে, যখন তিনি আইন অমান্য আন্দোলনের সময় জেলে ছিলেন, তখন তিনি তখন তিনি অনশন করেছিলেন। সেই সময় আম্বেদকর আর গান্ধীজির মধ্যে একটা চুক্তি সাইন হয়েছিল জেলের মধ্যে। সেই চুক্তিটা কি হচ্ছে, পুনা চুক্তি। ঠিক আছে, পুনা চুক্তি বা পুনা প্যাক্ট সাইন হয়েছিল 1932-তে। এই চুক্তি অনুসারে প্রথমবার রিজার্ভেশন বা যে রিজার্ভেশনের কথা বলা হয়, বা এখান থেকে প্রথম রিজার্ভেশন কনসেপ্টটা আসে। অর্থাৎ এটা আম্বেদকরেরও কোনো ইচ্ছে ছিল না বা গান্ধীজিরও কোনো ইচ্ছে ছিল না। আম্বেদকর চেয়েছিলেন যে দলিতদের জন্য আলাদাভাবে পৃথক নির্বাচন, কিন্তু গান্ধীজি সেটা করতে চাননি। সেই কারণে মধ্যপন্থা হিসাবে এই রিজার্ভেশন কনসেপ্টটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধানে এসেছে। এরপর যখন আমরা 1949 সালে আমাদের যখন সংবিধান তৈরি হলো, তখন আমরা জানি আম্বেদকর, যাকে আমরা ফাদার অফ কনস্টিটিউশন বলে থাকি, আমাদের সংবিধানের জনক বলে থাকি, তো তিনি এই জিনিসটা সম্পর্কে অবগত হলেন, বা তিনি এই জিনিসটা সম্পর্কে তার মাথার মধ্যে এলো যে এবার আমাদের কি করা উচিত। সেই কারণে আমাদের যে মূল সংবিধান, ঠিক আছে, আমাদের যে কনস্টিটিউশন বা সংবিধান রয়েছে, সেই সংবিধানের পার্ট 16, ষোড়শ অংশে, পার্ট 16-এ আমাদের অনগ্রসর শ্রেণীর জন্য, ঠিক আছে, অনগ্রসর শ্রেণীর জন্য কিছু প্রভিন্স দেওয়া আছে। পার্ট 16, যার মধ্যে আমাদের আর্টিকেল রয়েছে, আর্টিকেল 330 থেকে 342, 330 থেকে 342 পর্যন্ত অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, এবার এখানে প্রশ্ন হচ্ছে আমরা অনগ্রসর শ্রেণী বলতে কাদের কাদের বলছি। তো মূল সংবিধানে অনগ্রসর শ্রেণী বলতে কিন্তু দুটো ছিল,
সেটা আম্বেদকর বলেছিলেন। সেটা হচ্ছে প্রথম কি, প্রথম হচ্ছে তপশিল জাতি, তপশিলি জাতি, যেটাকে আমরা বলি শিডিউল কাস্ট বা এসসি। ঠিক আছে, যেটাকে আমরা বলি শিডিউল কাস্ট বা এসসি। আর নাম্বার 2 হচ্ছে তপশিলি উপজাতি, তপশিলি উপজাতি, বা যেটাকে আমরা বলি এসটি বা শিডিউল ট্রাইব। এবার পরবর্তীকালে মন্ডল কমিশনের সুপারিশের পরে আরেকটা ইমপ্লিমেন্টেড হয়েছে, সেটা হচ্ছে কি ওবিসি। এটার ফুল ফর্ম হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। এটা কিন্তু মূল সংবিধানে ছিল না, ঠিক আছে, এটা পরবর্তীকালে এটা অ্যাড করা আছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ 3টে। এবার আমি একটা তোমাদের প্রশ্ন করব, তার উত্তর তোমাদের দিতে হবে, যে এসসি এসটিদের তপশিল জাতি বা তপশিল উপজাতি কেন বলা হয়? এই যে এদেরকে মানে শিডিউল কাস্ট কেন বলা হয়, কেউ বলতে পারবে? বলো কেন বলা হয়? এরা ওই সব থেকে পুরনো তো এরা, মানে না, ব্যাপারটা পুরনোর জন্য নয়, বিকজ এগুলো আমাদের শিডিউল বা আমাদের যে তফসিল রয়েছে, তফসিলের মধ্যে এদেরকে ইনক্লুড করা রয়েছে বলে এদেরকে তপশিল জাতি উপজাতি বলা হয়। ঠিক আছে, এর অন্য কোনো কারণ পুরনো বা প্রাচীন কিছু নয়। এর কারণ একটাই, কারণ আমাদের সংবিধানের যে শিডিউল রয়েছে, তপশিল রয়েছে, সেখানে এই জাতিগুলোর উল্লেখ রয়েছে, অন্য কোনো জাতির উল্লেখ নেই, আমাদের শিডিউলে এদের উল্লেখ রয়েছে, সেই কারণে এদের তপশিলি জাতি উপজাতি বলা হয়েছে। ওবিসির কিন্তু কোনো উল্লেখ নেই, পরে অ্যাড হয়েছে, সেই জন্য এদেরকে আদার ব্যাকওয়ার্ড ক্লাস বলা হচ্ছে। এবার আমাদের এখানে একটু জানার ব্যাপার, যে তপশিলি জাতি উপজাতিদের ডেফিনেশন কি, যে কাদেরকে আমরা বলবো, হোয়াট ইজ দ্য ডেফিনিশন বা সংজ্ঞা। তপশিলি উপজাতিদের তুমি সংজ্ঞা কি বলবে, যে কাদেরকে তুমি বলবে তপশিলি উপজাতি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনে, কাদেরকে তুমি বলবে এসসি বা এসটি, এর ডেফিনেশন। মনে রাখবে, এর কোনো কিন্তু ডেফিনেশন নেই, এর কোনো নো ডেফিনেশন, এর কোনো সংজ্ঞাই ইন্ডিয়ান কনস্টিটিউশন দেয়নি যে এদেরকে আমরা তপশিলি জাতি উপজাতি বলবো। ঠিক আছে, অর্থাৎ এই জাতিগুলো, কোনো জাতিকে তপশিলি বা উপজাতি বলার ক্ষেত্রে কোনো রকমের ডেফিনেশন নেই। কোনো একটা জাতিকে এসসি বা এসটি ঘোষণা করতে পারে কে? অনলি প্রেসিডেন্ট। কিছু ক্ষেত্রে রাজ্যপাল করে, রাজ্যের ক্ষেত্রে সেটা আলাদা, সেটা আমরা এখন আলোচনা করবো না। প্রেসিডেন্ট করে, কিন্তু অবশ্যই অন দ্য রেকমেন্ডেশন। অবশ্যই রেকমেন্ডেশন কে দেবে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। কি প্রেসিডেন্ট তো করবে, প্রেসিডেন্টকে রেকমেন্ড পিএম দেবে। পিএম অবশ্যই প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনে হবে। প্রাইম মিনিস্টার না বলে আমরা কাউন্সিল অফ মিনিস্টার বলি, সেটা আমাদের বেটার। কাউন্সিল অফ মিনিস্টার মানে কম, ঠিক আছে, মন্ত্রী পরিষদের এতে দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ প্রেসিডেন্ট ঘোষণা করবে, মন্ত্রী পরিষদ যদি বলে যে তুমি ঘোষণা করো, তখনই কিন্তু প্রেসিডেন্ট ঘোষণা করতে পারে। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে, অর্থাৎ এর কোনো কিন্তু প্রপার ডেফিনেশন নেই, এটা মাথায় রাখবে। ওকে, আচ্ছা, এবার এবার এখানে একটা প্রশ্ন, ঠিক আছে, যে এটা তো করা যায়, তবে এটা আমাদের করা হয়েছে, মনে রাখবে এই যে জিনিসটা। এবার যদি আমি একটা প্রশ্ন করি, যে কোনো একটা জাতি রয়েছে, ঠিক আছে, কোনো একটা জাতি রয়েছে, সে এসসি ক্যাটাগরিতে রয়েছে, অথবা এসটি ক্যাটাগরিতে কেউ রয়েছে, কোনো একজন এসসি তে রয়েছে বা এসটি তে রয়েছে, ভালো কথা, মানে অলরেডি সে আছে, অলরেডি সেখানে রয়েছে, ঠিক আছে, ভালো করে বোঝো, অলরেডি সে রয়েছে, তাকে সেই জায়গা থেকে, মানে কোনো একটা জাতিকে এসসি এসটি তে সংযোজন করতে পারি, অথবা তার তালিকা থেকে বিয়োজন করতে পারি, মানে বের করতে পারি। তাহলে এর জন্য এই কাজটা কি করতে পারে? প্রেসিডেন্ট করতে পারে, পার্লামেন্টের রেকমেন্ডেশন। ওকে, তাহলে এখানের ক্ষেত্রে প্রেসিডেন্ট করবে, কিন্তু রেকমেন্ডেশন কার লাগবে? স্যার পেজটা দেখতে পাচ্ছি না, সবাই কি দেখতে পাচ্ছেন? পেজ দেখা যাচ্ছে তো, না দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তাহলে দেখো তোমার নেটওয়ার্কের হয়তো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, তো রেকমেন্ডেশন এবার এটা হয়েছে কবে? এটা হচ্ছে আমাদের 102তম
সংবিধান সংশোধনে এটা করা হয়েছে। সংবিধান সংশোধন, আগে কাউন্সিল অফ মিনিস্টারের এতে হতো, এখন রাষ্ট্রপতি মানে যদি চায় তাহলে এগুলোকে এসসি এসটি অথবা ওবিসি এগুলোকে রাষ্ট্রপতি চাইলে সংযোজন বা বিয়োজন করতে পারে, ঠিক আছে, কিন্তু নিজের ইচ্ছায় করতে পারবে না। এর জন্য আমাদের করতে হবে এটা 2018-তে 2018-এর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে পার্লামেন্টের রেকমেন্ডেশনে নিতে অবশ্যই হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবার এখানে প্রশ্ন আছে যে এই অনগ্রসর শ্রেণীর জন্য কি কি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, কি কি বিশেষ ব্যবস্থা তাদের জন্য রয়েছে। এদের জন্য তো বলা হচ্ছে যে বিশেষ ব্যবস্থা, তো বিশেষ ব্যবস্থার মধ্যে কি কি রয়েছে। প্রথমত এদের কি হয়, আইনসভায় সংরক্ষণ। আইনসভা মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে আমাদের পার্লামেন্ট বা আমাদের ধরো বিধানসভা, এইসব জায়গায় মানে সংরক্ষণ, আইনসভায় সংরক্ষণ। নাম্বার 2, আইনসভায় বিশেষ প্রতিনিধিত্ব। বিশেষ প্রতিনিধিত্ব, এবার এখানে এই যে বিশেষ প্রতিনিধিত্বটা রয়েছে এটা কিন্তু বর্তমানে নেই, প্রেজেন্টলি এটা নেই। কারণ বিশেষ প্রতিনিধিত্ব বলতে এটা বেসিক্যালি সেই অ্যাংলো ইন্ডিয়ানদের কথা বলা হচ্ছিল, ঠিক আছে, যেটা কিন্তু বর্তমানে নেই। বর্তমানে এটা কিন্তু বিশেষ আইনসভায় বিশেষ প্রতিনিধিত্ব এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। রাজ্যসভায় কিন্তু অনগ্রসর শ্রেণীর জন্য রিজার্ভেশন নেই, রাজ্যসভায় সংরক্ষণ রয়েছে কিন্তু বিশেষ প্রতিনিধিত্ব নেই। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে, অ্যাংলো ইন্ডিয়ান কিন্তু বিশেষ প্রতিনিধিত্ব, এসসি এসটি কিন্তু সংরক্ষিত, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ওকে, তাহলে 2 নম্বরটা কিন্তু লিখবে, কিন্তু পাশে লিখে রাখবে অ্যাংলো ইন্ডিয়ান বর্তমানে নেই, লিখে রাখবে যে বর্তমানে নেই। ওকে, নাম্বার 3, আর কি বিশেষ ব্যবস্থা রয়েছে, অবশ্যই সরকারি চাকরিতে সংরক্ষণ রয়েছে, সব থেকে মানে আমাদের গুরুত্বপূর্ণ সরকারি চাকরিতে সংরক্ষণ। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তাদের রিজার্ভেশন রয়েছে। নাম্বার 4 কি রয়েছে, তাদের শিক্ষা বিষয়ক, শিক্ষাতে তাদেরকে অনুদান দেওয়া হয়, বিভিন্ন এসসি এসটিতে দেখবে অনুদান তাদেরকে দেওয়া হয়। নাম্বার 5 কি, তাদের জন্য বিশেষভাবে জাতীয় কমিশন গঠন করা হয়, কি তাদের উপরে কোনো ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা, কাউকে এ করছে কিনা সেগুলো। আর এটাকে তদন্তের জন্য কমিশন গঠন, এই কমিশন ঠিকঠাক কাজ করছে কিনা সেটা আবার দেখার জন্য কমিশন, ঠিক আছে। এই 6 ধরনের বিশেষ ব্যবস্থা সাধারণত করা হয়ে থাকে, তার মধ্যে 2 নাম্বারটা বর্তমানে নেই, কারণ অ্যাংলো ইন্ডিয়ান। বুঝাতে পারলাম না? আর এখানে মনে রাখবে এই যে বিশেষ ব্যবস্থাগুলো রয়েছে, এই বিশেষ ব্যবস্থার জন্য সরকার যে ব্যবস্থা নিয়ে থাকে সেই ব্যবস্থাগুলো কিছু কিছু ক্ষেত্রে কিছু স্থায়ী ব্যবস্থা নেয়, ঠিক আছে। এই যে ব্যবস্থাগুলো কিছু কিছু সময় কিছু স্থায়ী ব্যবস্থা নেয়, যেমন রিজার্ভেশন, এটা মোটামুটি স্থায়ী ব্যবস্থা বলতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আবার অস্থায়ী ব্যবস্থাও থাকে। স্থায়ী ব্যবস্থার মধ্যে আমরা বলতে পারি আনটাচেবিলিটি প্রহিবিটেড, স্থায়ী ব্যবস্থা। কিছু ক্ষেত্রে অস্থায়ী ব্যবস্থা, বিশেষ সুবিধা প্রোভাইড করা হয়, ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে তাদের মানে বিভিন্ন শোষণ থেকে রক্ষা করার জন্য তাদেরকে তো বিভিন্নভাবে শোষিত করা হয়, তো শোষণ থেকে রক্ষার জন্য কিছু আর্থ সামাজিক উন্নতি ঘটানো হয়, মানে তাদেরকে বিভিন্ন যে পয়সা বা তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে যে মানে আর্থিক সহায়তা, এগুলো গভর্নমেন্ট করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে স্থায়ী ব্যবস্থা, কিছু অস্থায়ী ব্যবস্থা, আর কিছু কিছু সময় বেশিরভাগ সময় শোষণ থেকে রক্ষার জন্য তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করা হয়ে থাকে। ঠিক আছে, বল এটা যদি লেখা হয় বলবে, কোনো যদি প্রশ্ন থাকে বলবে। স্যার ওই আইনসভায় সংরক্ষণ মানে লেজিসলেটিভে কি বললেন একটা নেই না কি বললেন একটা? হ্যাঁ, এই আইনসভায় সংরক্ষণ বলতে বিধানসভা বিধান পরিষদের কথা বলা হচ্ছে, সরি, বিধানসভা বিধান পরিষদ বলতে লোকসভা
রাজ্যসভা, আর আমাদের হচ্ছে লোকসভা, রাজ্যসভা, তারপরে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভা, আর বিধান পরিষদ। এগুলোকে আমরা আইনসভা বলি। তো এই চারটে তো আইনসভা রয়েছে, কেন্দ্রে দুটো, রাজ্যে দুটো। এই জায়গায় সংরক্ষণ এসসি এসটিদের জন্য যে রিজার্ভেশন। আর বিশেষ প্রতিনিধিত্ব, এটা শুধুমাত্র অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য ছিল, সেটা কিন্তু এখন আর নেই। এসসি এসটিদের কিন্তু কোনো বিশেষ প্রতিনিধিত্ব নয়, এসসি এসটিদের জন্য সংরক্ষণ। অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য কিন্তু সংরক্ষণ নয়, অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য বিশেষ প্রতিনিধিত্ব। পার্থক্য বুঝতে পারলে? এটা বুঝতে পারছি। বলো, বুঝতে পারলে বলবে। হয়ে গেছে স্যার লেখা। পেজ চেঞ্জ করছি তাহলে। এবার দেখ, এবার এবার একটা জিনিস মাথায় রাখবে, ঠিক আছে? কিছু কিছু রাজ্য রয়েছে, ঠিক আছে, কিছু কিছু রাজ্য রয়েছে সেই জায়গাতে মানে এক্সট্রা ভাবে, দেখো এইরকম থাকার সত্ত্বেও কিছু কিছু রাজ্যে উপজাতি কল্যাণের জন্য, উপজাতি কল্যাণের জন্য মন্ত্রী নিযুক্ত রয়েছে কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে। যেই জায়গায় এদের সংখ্যা বেশি পরিমাণে রয়েছে, সেই জায়গায় উপজাতি কল্যাণের জন্য, ট্রাইবালদের জন্য এক্সট্রা মন্ত্রী নিযুক্ত করা রয়েছে। এরকম কোন কোন রাজ্য রয়েছে? সব থেকে বেশি রয়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের সব থেকে বেশি জঙ্গল রয়েছে, সব থেকে বেশি ট্রাইব থাকে মধ্যপ্রদেশ। উড়িষ্যা, উড়িষ্যাতে রয়েছে এরকম এক্সট্রা আলাদা মন্ত্রী। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে রয়েছে। আর হচ্ছে বিহার, বিহারে রয়েছে, ঠিক আছে? বাকি আমরা নর্থ ইস্টের কথা এখন একদমই বলবো না, কারণ নর্থ ইস্টের জন্য প্রভিন্স সম্পূর্ণ আলাদা, আর এই রাজ্যগুলোর জন্য প্রভিন্স সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? নর্থ ইস্টের কথা আমরা এখন এই মুহূর্তে কিছু বলবো না, ওকে? এবার বর্তমানে আমাদের জন্য মানে এটা আমাদের করা হয়েছে কি 85তম অ্যামেন্ডমেন্ট, 85তম সংশোধন, সংবিধান সংশোধন হয়েছিল। কবে হয়েছিল? 2001 সালে, ঠিক আছে? 2001 সালে যখন অটল বিহারী বাজপেয়ী সরকার ছিলেন, সেই সময় কি হয়েছিল? এই সময়টা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, যেখানে কি বলা হয়েছে যে যেসব এসসি শিডিউল কাস্ট রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে, ঠিক আছে, তাদেরকে কি করা হবে? এসসি এসটিদের যে রয়েছে, ঠিক আছে, তপশিলি জাতি উপজাতিদের যেসব মানে এসসি এসটি যেসব কর্মচারী রয়েছে, সরকারি কর্মচারী, ঠিক আছে, যেসব সরকারি কর্মচারী রয়েছে, তাদের কি করা হবে? অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি হবে। তাদের অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি হবে, প্রমোশন, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তাদের পদোন্নতি হবে। এটা 85তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার মনে রাখবে, এবার এবার এইটাকে, এই যে 85তম অ্যামেন্ডমেন্ট 2001-এর ক্ষেত্রে, ঠিক আছে, শুধুমাত্র মনে রাখবে যে শুধুমাত্র পদোন্নতি হবে এর ভিত্তিতে, সেটাই শুধু নয়, মনে রাখবে যে সিনিয়রিটি, আমি এটা তোমরা হয়তো জানো কি জানো না আমি পরে বলছি, যে প্রবীণতা নির্ধারণ, ঠিক আছে, মানে সিনিয়রিটির ভিত্তিতে নির্ধারণ, এবং হচ্ছে পদোন্নতি, এই যে তোমার পদোন্নতি সবগুলোই কিন্তু এগুলোর বেসিসে হবে। তোমাদের একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারো। হয়তো জানো কি জানো না বলতে পারছি না। তারপরে ধরো তোমরা দুজন বন্ধু রয়েছে, ঠিক আছে, তোমরা দুজন বন্ধু, একজন হচ্ছে শিডিউল কাস্ট রয়েছে আর একজন হচ্ছে জেনারেল রয়েছে। দুজনেই একটা চাকরি পেলে, একই পোস্টে একই এতে দুজনে চাকরি পেলে। তারপরে ধরো 20 বছর বয়সে এজ 20-তে দুজনে চাকরি পেল। যখন চাকরি পেলে, দুজনেই চাকরি পেলে, দুজনেরই স্যালারি হলো তারপরে ধরো 25K, 25,000 টাকা দুজনের স্যালারিতে 20 বছর বয়সে জয়েন করলো। এবার যে জেনারেল ক্যান্ডিডেট, তার যখন নেক্সট প্রমোশন হবে, সেটা সাপোজ ধরো 30 বছর বয়সে তার প্রমোশন হলো, তার স্যালারি হলো তখন 30,000 টাকা। কিন্তু যে এসসি রয়েছে, তার সেখানে দুটো প্রমোশন হয়ে যাবে, বা কখনো কখনো 3টে প্রমোশন হয়ে যাবে। 25 বছরে প্রমোশন হয়ে যাবে, তখন তার স্যালারি 30K হয়ে যাবে। 30 বছরে আবার তার প্রমোশন হয়ে যাবে, তখন তার স্যালারি 35K হয়ে যাবে, বেড়ে যাবে। এরপর
আরেকবার হচ্ছে সেই ব্যক্তি হয়তো সব ধরো 50 বছর বয়সে হলো, তখন তার স্যালারি ধরো 45K হলো। আর এসসি যে ক্যান্ডিডেট রয়েছে তার তখনকে স্যালারি তখন কিন্তু বেড়ে সেটা 60 থেকে 75 হাজার উপরে বেশি হয়ে যাবে। অর্থাৎ যখন রিটায়ার করবে তখন যে এসসি যে রয়েছে বা এসটি যদি কেউ হয়, তার কিন্তু প্রবীণতা মানে তার যে পদোন্নতি সে কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স মানে তার যে সিনিয়রিটি অনেক তাড়াতাড়ি বেসিসে, যেটা জেনারেলদের ক্ষেত্রে কিন্তু এত বেশি সিনিয়রিটি বেসিসে হয়। এটা মাথায় রাখ, ঠিক আছে? অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে যে কোনো একটা চাকরিতে জয়েন করার পরে খুব ইজিলি কিন্তু তাদের পদোন্নতি হয়, আর পদোন্নতি হওয়া মানে কিন্তু স্যালারি বাড়ে। ঠিক আছে, তুমি যখন নিউ পোস্টে যাবে স্যালারি অটোমেটিকলি কিন্তু বাড়ে। ওকে, এটা মাথায় রাখবে। এবার এই যে রিজার্ভেশনের জন্য ব্যাপারটা, ঠিক আছে, প্রথম রিজার্ভেশনের সুপারিশ কে করেছিল? সুপারিশের জন্য গঠন করা হয়েছিল মন্ডল কমিশন। ঠিক আছে, এই যে মন্ডল কমিশন, এই মন্ডল কমিশনটা কার্যকরী পরে বলছি, মন্ডল কমিশন ঘোষণাটা, মন্ডল কমিশনটা কার্যকরী হয়েছিল কবে, কার সময়ে? প্রাইম মিনিস্টার কে ছিল করিয়েছিল, তার মনে আছে? মন্ডল কমিশন কোন প্রাইম মিনিস্টার কার্যকরী করেছিল? বিশ্বনাথ প্রতাপ সিং, ভিপি সিং, 89 ঠিক আছে, ভিপি সিং এই মন্ডল কমিশনের সুপারিশটা কার্যকর করেছিল। মন্ডল কমিশন সুপারিশ দিয়েছিল, সেটা কার্যকর করেছিল, যার মধ্যে কি বলা হয়েছিল যে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা যে কোনো গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যেসব অনগ্রসর শ্রেণী রয়েছে, যেসব অনগ্রসর শ্রেণী রয়েছে তাদের যে রিজার্ভেশন 27% সংরক্ষণের কথা বলেছে, 27% সংরক্ষণের কথা বলা। ঠিক আছে, এটা মাথায় রাখবে। বলেছিল যে অনগ্রসর শ্রেণীর জন্য 27%। এবার এর বিরুদ্ধে একটা কেস হয়েছিল। ঠিক আছে, এই যে মন্ডল কমিশনের সুপারিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল। সেই কেসটা ছিল, এটা হচ্ছে ইন্দ্র ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস হয়েছিল 1993-তে, 1993 সালে, যেখানে এই যে রিজার্ভেশনের যে এই যে 27% যে রিজার্ভেশন, এটা কেস করেছিল। এখানে এই যে রিজার্ভেশনটাকে এটাকে বৈধ ঘোষণা করা হয়েছে, কোর্ট এটাকে বৈধ ঘোষণা করেছে। প্রথমে পার্লামেন্ট এটাকে ডিক্লেয়ার করলো, ভিপি সিং সরকার কার্যকরী করে, এর বিরুদ্ধে কেস হয় ইন্দ্র ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। তো সেই কেসে ফলে যে আমাদের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এটাকে বৈধ ঘোষণা করে। যখনই কোর্ট এটাকে বৈধ ঘোষণা করবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ফলে এটা 1993 থেকে এটা বৈধ হয়ে যায়, আর এটা কার্যকরী হয়েছিল 1989 ওকে। এবার তারপর আমাদের আছে এদের জন্য 2003 89তম সংশোধন, 89তম সংশোধন 2003। এখানে কি হয়, এখানে এই যে অনগ্রসর শ্রেণীর জন্য দুটি পৃথক কমিশনের কথা বলা। এখানে রেকমেন্ড করা হয় যারা অনগ্রসর শ্রেণী রয়েছে তাদের জন্য দুটি পৃথক কমিশন গঠনের কথা বলা। একটা হচ্ছে এসসিদের জন্য, ঠিক আছে, সিডিল কাস্টের জন্য তপশিলি জাত এসসি সিডিল কাস্টের জন্য জাতীয় কমিশন, আর্টিকেল 338, 338 নম্বর ধারা। আর হচ্ছে এসটিদের জন্য, সিডিল ট্রাইবদের জন্য জাতীয় কমিশন। এসসিদের জন্য আলাদা জাতীয় কমিশন, এসটিদের জন্য আলাদা জাতীয় কমিশন গঠন করার সুপারিশ করা হয় 338 আর 338-এর এ নম্বর ধারা। এগুলো এখন এক্সিস্ট করে, মাথায় রাখ। এবার এই যে
রাজ্য এই যে জায়গাগুলো রয়েছে, এই যে জায়গাগুলো, এই যে কমিশন গুলো কোন কোন রাজ্যে কাজ করবে? ভারতের প্রায় সমস্ত রাজ্য কাজ করবে, এক্সেপ্ট কোন কোন রাজ্য ছাড়া? এক্সেপ্ট হচ্ছে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। এই জায়গাগুলো ছাড়া অন্য জায়গায় তপশিলি অঞ্চলে এই জায়গার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা যাবে। কেন? কারণ এই জায়গাগুলো আলাদাভাবে 7 শিডিউলের মধ্যে রয়েছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। 5th শিডিউলের মধ্যে রয়েছে, সেগুলো আমরা আলোচনা আগে করেছি, ভুলে যেতে পারো। এই নর্থ ইস্টের রাজ্যগুলো ছাড়া মন্ডল কমিশনে যে এসসি এসটি যে জাতীয় কমিশন, সমস্ত জায়গায় এরা কাজ করতে পারে, কিন্তু এই রাজ্যগুলো ছাড়া। ওকে, বলো, লেখা হলে বলবো। লেখা হয়ে গেছে স্যার। এবার এখানে একটা জিনিস একটু পরে পেজে লিখছি, চেঞ্জ করছি তাহলে। এবার একটা জিনিস একটু মাথায় রাখ, সেই জিনিসটা কি? এটা তোমরা হয়তো শুনেছো বা শুনোনি হয়তো। এটা হচ্ছে ডিনোটিফাইড ট্রাইব। ডিনোটিফাইড ট্রাইব বা যেটাকে আমরা বলবো বিমুক্ত প্রজাতি, বাংলায় আমাদের বলা হয় বিমুক্ত উপজাতি। প্রজাতি না, উপজাতি। ট্রাইবের বাংলা হচ্ছে উপজাতি। এটা কি? দেখো, এই যে ট্রাইব, যারা এরকম যে ট্রাইবরা রয়েছে, তারা তারা প্রথম থেকে কি করতো? তারা শিকার করতো, শিকার করেই তাদের জীবনযাপন নির্বাহ করতো, পাখি মেরে এসব করে। ফলে এদের জন্য যখন ব্রিটিশ সরকার ছিল 1871, 1871 সালে এদের জন্য একটা অ্যাক্ট পাস করে, সেটা হচ্ছে ক্রিমিনাল ট্রাইবাল অ্যাক্ট। ক্রিমিনাল ট্রাইবাল ট্রাইবস অ্যাক্ট পাস করেছিল 1871। তো এখান থেকে যেসব জাতি এরকম ভাবে জীবনযাপনের জন্য শিকার করত, তাদেরকে ক্রিমিনাল ট্রাইব হিসাবে নোটিফাইড করে দিল। এই একটা আন্ডারে যারা এটা করবে তাদেরকে বলা হবে হচ্ছে ক্রিমিনাল ট্রাইব। ঠিক আছে, ক্রিমিনাল ট্রাইব বলে তাদের ঘোষণা করে দিত। ঠিক আছে, ফলে কি হতো, মানে ফলে সেই জন্য তাদেরকে কি হবে, আইপিসি অনুযায়ী তাদের ধরে শাস্তি দেওয়া হতো। যখনই ক্রিমিনাল ট্রাইব তাদেরকে ঘোষণা করে দেবে, ফলে তাদেরকে যদি কোনো শিকার টিকার এতে ধরে, ফলে তাদের হচ্ছে ইন্ডিয়ান পিনাল কোডের আন্ডারে, আইপিসির আন্ডারে তাদের শাস্তি হতো। ব্রিটিশ সরকার করে রেখেছিল। এরপর যখন 1914-এ ভারত যখন স্বাধীন হয় এবং 1949-এ আমাদের হচ্ছে কনস্টিটিউশন হয়, সেখানে এই যে ক্রিমিনাল ট্রাইব অ্যাক্টটাকে, এটাকে বাতিল করা। গভর্নমেন্ট কি করে? এটাকে বাতিল করে। ঠিক আছে, বাতিল করে তাদের তাদের জন্য একটা হচ্ছে নতুন টার্ম এদেরকে বলা হয়, সেটাদের বলা হচ্ছে হ্যাবিচুয়াল অফেন্ডার্স। মানে বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে অভ্যাসমূলক অপরাধ। এই অ্যাক্ট বাতিল করে এদেরকে বলা হয় যে অভ্যাসমূলক অপরাধ। মানে ব্যাপারটা হচ্ছে ভুল, কিন্তু এটা হচ্ছে তারা অভ্যাসের বদলে ক্রিমিনাল ট্রাইব থেকে বাদ দেওয়া। ঠিক আছে, ফলে এদেরকে আর আইপিসির আন্ডারে এর জন্য শাস্তি তাদের বাতিল করা। আইপিসি, কারণ এটা অ্যাক্ট নয়, অভ্যাসমূলক ট্রাইব রূপে এদেরকে, এই ট্রাইব গুলোকে ঘোষণা করা হয়। ফলে তাদের এটা ভুল, কিন্তু এর জন্য শাস্তি ব্যাপারটা করা যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। এদেরকে ডিনোটিফাইড ট্রাইব বলা হয়। এবার আমি একটা প্রশ্ন, হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি যে এরা কারা, মানে এরা এরকম বলা হয় কেন, মানে কি করে এরা যাদের ক্রিমিনাল ট্রাইবস বলছে? দেখো, এই যে যেমন আমরা যদি বলি এই মণিপুর বলো, মিজোরাম বলো, এইসব জায়গায় অনেক ট্রাইব আছে, তো যারা কি করে, তাদের জন্য প্রোটেক্টেড এরিয়া রয়েছে। সাপোজ ধরো এই একটা এরকম জায়গা প্রোটেক্টেড এরিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট চারিদিকে বেড়া দিয়ে দিয়েছে, এর মধ্যে ট্রাইবরা থাকে। এবার এরা এই জায়গার মধ্যে কি করবে? কোনো পশু পাখিকে মেরে খাবে, তাই তো? নাহলে তারা কি, তারা তো আর এখানে ব্যবসা করবে না।
জঙ্গলের মধ্যেই থাকবে, পশু পাখি মেরে খাবে। ফলে পশু পাখি যে মারছে সেটা তো এক ধরনের অপরাধ, এটা তো বলতে পারবে না যে কোনো অপরাধ নয়, অপরাধ করছে, কিন্তু তার জন্য তাদের শাস্তি প্রোভাইড করা হবে। তাদের বলা হচ্ছে হ্যাবিচুয়াল অফেন্ডার্স, কারণ তারা ওটা ছাড়া তো আর কিছু করতে পারবে না, সেই জন্য তাদেরকে বলা হচ্ছে হ্যাবিচুয়াল অফেন্ডার্স। কি বললাম বোঝা গেল? কিন্তু ওটাকে অপরাধই বলা হচ্ছে, অপরাধ বলা হচ্ছে, কিন্তু তার জন্য কোনো শাস্তি দেওয়া হবে। কিন্তু তুমি যদি গিয়ে মারো তাহলে কিন্তু তোমার শাস্তি হবে। কি বলছি বোঝা গেছে? এটা ট্রাইবাল, তাদের কাছে তো আর কোনো অপশন নেই, সেই জন্য তাদেরকে এটা দেওয়া হয়। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে অনেক রকম ট্রাইব রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তো কোশ্চেন আছে যে পশ্চিমবঙ্গের যে ট্রাইবদের মধ্যে সবচেয়ে বৃহৎ উপজাতি কি, বলতে পারবে? সাঁওতাল। সাঁওতাল, ভেরি গুড। পশ্চিমবঙ্গে সবচেয়ে বৃহৎ উপজাতি হচ্ছে সাঁওতাল, এটা পরীক্ষায় আসে। সাঁওতাল মনে রাখবে, ট্রাইবালদের মধ্যে, উপজাতির মধ্যে 51.8% হচ্ছে সাঁওতাল। সমস্ত ট্রাইবের মধ্যে সাঁওতাল হচ্ছে 51.8%। ঠিক আছে? আর সবচেয়ে বেশি সাঁওতাল পশ্চিমবঙ্গের কোন জেলাতে রয়েছে? সবচেয়ে বেশি ঝাড়খণ্ড। বাবা কি হবে? পশ্চিমবঙ্গের বলছি। দক্ষিণ 24 পুরুলিয়া। অ্যান্সার হচ্ছে পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে? পশ্চিম মেদিনীপুরে সব থেকে বেশি সাঁওতালদের বাস রয়েছে, পুরুলিয়া টুরুলিয়াও না। এবার এবার আমরা যে এবার এখানে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে আমাদের যে 102তম সংশোধনী, অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, যেটা হয়েছিল 2018। এখানে কি বলা হয়েছে? এখানে এখানে বলা হয়েছে যে রাজ্যপাল, আমাদের যে আমাদের সরি, এখানে রাষ্ট্রপতি, ঠিক আছে, এখানে রাষ্ট্রপতি যদি চায় কোনো একটা ট্রাইবকে, কোনো একটা জায়গাকে বা কোনো একটা ট্রাইবকে ওবিসি ঘোষণা করতে পারে। রাষ্ট্রপতি যদি চায় কোনো একটা ট্রাইবকে বা কাউকে, কোনো একটা জাতিকে ওবিসি, আর এসসি এসটি নয়, কিন্তু ওবিসি ঘোষণা করতে পারে। কিন্তু ওবিসি ঘোষণা করার আগে রাষ্ট্রপতিকে কি করতে হবে? সেই রাজ্যের রাজ্যপালের সাথে আলোচনা করতে হবে। এসসি এসটির ক্ষেত্রে পার্লামেন্টের লাগবে, কিন্তু ওবিসির ক্ষেত্রে রাষ্ট্রপতি রাজ্যপালের সাথে পরামর্শের মাধ্যমে করতে পারে। ওবিসি, এসসি এসটি আর ওবিসির মধ্যে এটা পার্থক্য। এসসি এসটির ক্ষেত্রে কি বললাম দেখো, এসসি এসটির ক্ষেত্রে, এই যে এসসি এসটির ক্ষেত্রে দেখো, সংযোজন বিয়োজন করতে গেলে 102তম অ্যামেন্ডমেন্ট, যেটা 2018-তে বললাম, সেখানে এসসি এসটি যদি সংযোজন বা বিয়োজন করা হয়, এখানে ওবিসিটা সরি এখানে করবে না, তাহলে পার্লামেন্ট প্রেসিডেন্ট করবে, রেকমেন্ডেশন লাগবে পার্লামেন্টের থেকে। ঠিক আছে? কিন্তু আমরা যদি ওবিসি সংযোজন করি, ওবিসি, তাহলে কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে এর কার পরামর্শ কার লাগবে? রাজ্যপালের পরামর্শ লাগবে। মনে থাকবে, এটা হচ্ছে এদের মধ্যে পার্থক্য। বলো, ভুলে বলবো। দুটোই তো 102তম হ্যাঁ, দুটোই 102তম অ্যামেন্ডমেন্টেই করছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে লেখা। ওকে, এবার এখানে একটা প্রশ্ন, যে এই যে ওবিসির মধ্যে দুটো ভাগ, ওবিসি এ আর ওবিসি বি, এটা কেন করা হচ্ছে? ঠিক আছে, এটা কেন করা হচ্ছে, এটা মনে হতে পারে। ঠিক আছে, তাহলে এর জন্য আমাদের প্রথমে একটু দেখতে হবে যে ওবিসি এর জন্য কেন এই ভাগটা করা হলো। তাহলে ওবিসি ভাগ করার এর প্রথম ঘটনা হচ্ছে 99তম যে সংশোধন, ঠিক আছে, 93rd অ্যামেন্ডমেন্ট হয়েছিল সংশোধন 2005-এ।
2005-এ কংগ্রেস সরকার, ঠিক আছে, কংগ্রেস সরকারের সময়। সেখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছে যে সব সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকারের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, হায়ার এডুকেশন রয়েছে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে ওবিসিদের জন্য 27% রিজার্ভেশনের কথা বলা হয়েছে। রিজার্ভেশন কার্যকরী হয়েছে। রিজার্ভেশন শুধু ওবিসিদের জন্য 27% রিজার্ভেশনের কথা বলা হয়েছে। এটা 2005 সালে এই সংশোধনে এটা বলা হয়, 2005-এর অ্যামেন্ডমেন্টে বলা হয়, এবং সেটাকে 2006 সালে এটাকে কার্যকর করে দেওয়া হয়। সেই সময় কেউ পড়তে তাহলে এটা জানবে সেটা এই সময় হয়েছিল, ঠিক আছে। এরপর কি হয়, এবার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস হয়, স্বাভাবিক। তো এর জন্য 2008-এ আমাদের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কি করে, সুপ্রিম কোর্ট এখান থেকে বলে যে ওবিসিদের জন্য 27% এটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এখানে সুপ্রিম কোর্ট বলে যে এখান থেকে ওবিসিদের মধ্যে বলে যে যাদের এবার সবার জন্য ব্যাপারটা না, তো ওবিসিদের মধ্যে যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো, ঠিক আছে, ফাইন্যান্স কন্ডিশন, আর্থিক অবস্থা ভালো রয়েছে, ঠিক আছে, ভালো রয়েছে, তাদেরকে এই যে রিজার্ভেশন থেকে বাতিল করার আদেশ সুপ্রিম কোর্ট দেয়। এখান থেকেই ভাবনাটা আসে ওবিসি এ আর ওবিসি বি। তাহলে ওবিসি এ ওবিসি বি কনসেপ্টটা কোথা থেকে এসেছে বা কেন করা হয়েছে? তার কারণ এটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল 2008-এ, যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে ওবিসিদের মধ্যে যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো রয়েছে সেই দিক থেকে ওবিসি এ আর ওবিসি বি ভাগ করে দেওয়া হয়। ওবিসি এ কারা, ওবিসি বি কারা, সেটা আমি একটু পরে বলছি। এখান থেকেই এই ভাগটা হয়েছে। ওবিসি পরের পেজে আমি গিয়ে যাব যে কাদেরকে ওবিসি এ, কাদেরকে নন ক্রিমি আর কাদেরকে ক্রিমি বলা হয় সেটা আমি বলছি। ওকে, বলো, এতটা ক্লিয়ার হলে বলবো। এখান থেকেই এটা এসেছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। এতটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার তাহলে এই যে দুটো ভাগ সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী করা হলো, একটা হচ্ছে ওবিসি এ, একটা হচ্ছে ওবিসি বি। এবার যাদের দেখবে, তোমরা যদি ফি করে দেখো তাহলে লেখা থাকবে যে ওবিসি এর পাশে লেখা আছে দেখবে নন ক্রিমি লেয়ার, এটা থাকে তো। আর ওবিসি বি এর পাশে লেখা থাকবে দেখবে ক্রিমি লেয়ার। দেখেছো না? দেখো, এখানে আসবে ক্রিমি অ্যান্ড নন ক্রিমি লেয়ার। ওবিসি এ বি এর পাশে দেখো লেখা আছে এটা ক্রিমি লেয়ার আর নন ক্রিমি লেয়ার, ঠিক আছে, এখানে দেখো লেখা আছে। এবার এটা কিসের ভিত্তিতে করা হয়েছে? দেখো, যাদেরকে বলা হচ্ছে নন ক্রিমি লেয়ার, তার মানে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তাদের যে আর্থিক অবস্থা, তারা হচ্ছে অপেক্ষাকৃত কম উন্নত, তাদেরকে ওবিসি এ বলা হয়, মানে তারা আর্থিক দিক থেকে কম উন্নত, ঠিক আছে। এবার যারা ক্রিমি লেয়ার ওবিসি বি হবে, তারা আর্থিক দিক থেকে একটু উচ্চতর অবস্থানে রয়েছে, উচ্চতর অবস্থানে তারা রয়েছে, ঠিক আছে। এদেরকে ক্রিমি লেয়ারের মধ্যে বলা হয়। ওকে, বুঝাতে পারলাম না পারলাম? সব কিন্তু ফাইন্যান্সিয়ালি। ওকে, এবার আমরা আসবো আমাদের সব থেকে এর জায়গা, সেটা হচ্ছে মন্ডল কমিশন। মন্ডল কমিশনের কথা বললাম। এই মন্ডল কমিশনের যে সুপারিশ, মন্ডল কমিশন সম্পর্কে এবার আমরা পড়ব।
দেখো, মন্ডল কমিশনের যে কথা বা প্রথম মন্ডল কমিশনটা গঠন হয়েছিল 1979 1 জানুয়ারি। প্রাইম মিনিস্টার ছিলেন মোরারজি দেশাই। ঠিক আছে, তো মোরারজি দেশাইয়ের সময়ে মন্ডল কমিশনটা তৈরি হয়েছিল। এই সময় মন্ডল কমিশন তৈরি হয়েছে। ঠিক আছে, এবং এর যে যে মন্ডল কমিশনের যে নেতৃত্ব দিয়েছিল, ঠিক আছে, যে মন্ডল কমিশনের যে মানে হেড ছিল, তার নাম ছিল বিন্ধেশ্বরী প্রসাদ মন্ডল। বিন্ধেশ্বরী প্রসাদ মন্ডল, যেন তার নাম অনুসারে এই কমিশনের নাম হয়েছে মন্ডল কমিশন। ঠিক আছে, এই যে বিপি মন্ডল, বিন্ধেশ্বরী প্রসাদ মন্ডল, ইনি কে ছিলেন? ইনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। বিহারের এক্স সিএম ছিলেন, চিফ মিনিস্টার। আর বিহার সব থেকে বেশি কাস্ট পলিটিক্স করে। যাই হোক, বিহারের এক্স চিফ মিনিস্টার ছিলেন তিনি। ঠিক আছে, তো এটা ফর্ম হয়েছিল 1979-এ, এবং এটা রিপোর্ট সাবমিট হয়েছিল কবে? রিপোর্ট সাবমিট হয় কবে? সাবমিট হয়ে গেছিল কিন্তু 1980, 1980 সালের 31 ডিসেম্বর। কিন্তু এটা কার্যকরী হয়েছিল কবে? একটু আগে বললাম, দেখো লিখেছো, কবে কার্যকরী হয় বলো? দেখলে তো, কার্যকরী হলো কবে? 1989-এ, 1989-তে। কার সময়? ভিপি সিং এর সময়। লিখলে তো একটু আগে। হ্যাঁ স্যার। তাহলে এতদিন পরে হয়েছে। তাহলে মন্ডল কমিশন কিন্তু কোনো মতেই কোনো প্রাইম মিনিস্টার এসে, ইন্দিরা গান্ধী তো কোনো পাত্তাই দেয়নি প্রথম অবস্থায়। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী দুজনে এসে কোনো পাত্তাই দেয়নি। ঠিক আছে, তো এরপরে মন্ডল কমিশনের সুপারিশটা ভিপি সিং এসে কার্যকরী করেছে। ঠিক আছে, তাহলে এই মন্ডল কমিশনের মধ্যে প্রথম কি করা হয়েছিল? ভারতে 3743টা জাতিকে অনগ্রসর হিসেবে ঘোষণা করা। অনগ্রসর হিসেবে ঘোষণা করা। তিনশো 3743টা জাতিকে অনগ্রসর হিসাবে ঘোষণা করা। ঠিক আছে, যেটা বলা হয় তখনকার যে পপুলেশন ছিল তার 52%, 52% জনসংখ্যা হচ্ছে অনগ্রসর। মানে ক্যান ইউ বিলিভ ইট? যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এখানে কিন্তু এই মন্ডল কমিশন প্রথম থেকে একটা রিকমেন্ডেশন করে রেখেছিল যে রিজার্ভেশন, ঠিক আছে, রিজার্ভেশন কিন্তু কখনোই যেন 50%-এর 50%-এর মধ্যে, 50%-এ যেন সীমিত রাখা হয়। এটা কিন্তু এখনো সুপ্রিম কোর্টেরও রায় থেকে এটা মন্ডল কমিশনের সুপারিশ ছিল। ঠিক আছে, তো এটা বলেছিল 50%-এর মধ্যে রাখতে, কিন্তু মন্ডল কমিশন অনুযায়ী যে ভিপি সিং, তিনি এটাকে কত পার্সেন্টে দিলেন? তিনি এটাকে বললেন যে 27% রিজার্ভেশন তিনি দিলেন। বলেছিল 50-এর মধ্যে রাখতে, তো তিনি এটাকে ফাইনালাইজ করলেন যে 27% রিজার্ভেশন এখানে দেওয়া হবে। ওকে, আর এই যে রিজার্ভেশন গুলো দেওয়া হবে কিসের ভিত্তিতে? তিনটে ক্রাইটেরিয়া দেখা হবে। প্রথমত, সামাজিক দিক থেকে পিছিয়ে আছে কিনা। নাম্বার 2, শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে কিনা। আর নাম্বার 3, আর্থিক দিক থেকে পিছিয়ে আছে কিনা। তিনটে দিক দেখা হবে। ঠিক আছে, সামাজিক দিক থেকে পিছিয়ে আছে কিনা দেখা হবে, ঠিক আছে, শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে কিনা, আর আর্থিক দিক থেকে পিছিয়ে আছে কিনা।
এই তিনটেকে মানে এই তিনটে জিনিসকে সেই ট্রাইবের মেজার করা হবে, মেজার করে এখানে পয়েন্ট করা হবে, পয়েন্ট দেওয়া হবে। এর জন্য 3 পয়েন্ট থাকবে। যদি সামাজিক দিক থেকে পিছিয়ে থাকে 3 পয়েন্ট পাবে, শিক্ষাগত দিক থেকে যদি পিছিয়ে থাকে তাহলে সেখান থেকে 2 পয়েন্ট পাবে, আর আর্থিক দিক থেকে পিছিয়ে থাকলে 1 পয়েন্ট পাবে। তাহলে এইভাবে ট্রাইব গুলোকে বিভিন্ন কিছু মানে বিভিন্ন জিনিস মেজার করে পয়েন্ট দেওয়া হয়, ঠিক আছে। এবং এখান থেকে একটা স্কোর বের করা হয়, ঠিক আছে। এবার এই পয়েন্টের ভিত্তিতে কি করা হবে, একটা স্কোর করা হবে, এবং সেই স্কোরটা যদি 50 হয়, ঠিক আছে, 50-এর বেশি হয়, ঠিক আছে, তখনই কিন্তু মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী সেগুলোকে ওবিসি ক্যাটাগরাইজ করা হবে। বোঝা গেল না, গেল না বল? 450 কি করে হলো বুঝতে পারলাম না এটা। আচ্ছা 450 কি করে হলো, আচ্ছা বলছি, বলে দিচ্ছি। তাহলে পুরো ডিটেলস জিনিসটা বলতে হবে, বলে দিচ্ছি, অসুবিধা নেই। এটা লেখা হলে বলো, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা নাও সেটা লেখার কোনো প্রয়োজন নেই, সেটা আমি শুধু বুঝিয়ে দেবো তোমাকে কিভাবে 50 হচ্ছে। স্যার লেখা হয়েছে। হয়েছে, এখানে লিখেছো। হ্যাঁ। দেখো, এবার আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে কি কি। এটা তোমরা নাও লিখতে পারো, কারণ এটা লেখার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে, তো বলে দিচ্ছি। ঠিক আছে, সাপোজ ধরো সামাজিক, 3টে ক্রাইটেরিয়া আছে, সামাজিক, শিক্ষাগত, আর আর্থিক, ঠিক আছে। সামাজিক দিক থেকে প্রথম চেক করা হবে কি, যে এখানে মানে যেসব মানুষরা রয়েছে তারা কি মানে কায়িক পরিশ্রমের উপর নির্ভরশীল, মানে গায়ে গতরে খেটে করে, মানে কোনো জব নয়, কায়িক পরিশ্রমের উপর নির্ভরশীল। যদি ইয়েস হয় তাহলে সঙ্গে সঙ্গে 3 পয়েন্ট পেল, যদি ইয়েস হয় 3 পেল। বলা হলো সেই শ্রেণীর সেই যে মানুষরা রয়েছে তার মধ্যে কি 25% মহিলা, ঠিক আছে, এবং 10% পুরুষদের, তাদের কি 17 বছরের নিচে বিয়ে হয়, নিচে বিবাহ হয়, দেখা হবে। যদি দেখা হয়, হ্যাঁ হয়, ঠিক আছে। গ্রামের ক্ষেত্রে এটা দেখাবে, গ্রামের ক্ষেত্রে, শহরের ক্ষেত্রে এটা হচ্ছে গ্রামের ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি শহরের ক্ষেত্রে হয় তখন এটা থাকবে কত তোমার হচ্ছে, এটা থাকবে তোমার 10% মহিলা, শহরের ক্ষেত্রে এটা 10% মহিলা, আর হচ্ছে তোমার 5% পুরুষ। এদের যদি 17 বছরের নিচে বিয়ে হয় শহরের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে এখান থেকে 3 পয়েন্ট পাবে, হলো। আবার দেখা হবে সেখানে যে এই শ্রেণীর মানুষের 25% মহিলা, 25% মহিলা, ঠিক আছে, আহ, যদি কাজ করে, কর্মক্ষেত্রে থাকে, তাহলে সেখান থেকে 3 পয়েন্ট পাবে, ঠিক আছে। এবার এরা যদি উচ্চ শিক্ষিত না হয়, দেখা গেল এখান থেকে কেউ সেভাবে উচ্চ শ্রেণী উচ্চ শিক্ষিত হয়, এটা সরি শিক্ষাগত এদিকে আসবে, তাহলে এইভাবে দেখো 3টে পয়েন্ট হলো, তাহলে 3টা হলে 3 4 12 হলো, ঠিক আছে। যদি 3টা হয়ে যায়, 3 3 9 হলো। শিক্ষার ক্ষেত্রে দেখা হবে এইভাবে, যে 5 থেকে 15 বছর যে শিশু রয়েছে, বাচ্চারা রয়েছে, তারা বিদ্যালয়ে যেতে পারেনি, বিদ্যালয়ে যায়নি, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে তাহলে সেখান থেকে পাবে 2 পয়েন্ট। যদি স্কুল ছুটির সংখ্যা মানে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে 5 থেকে 15-র মধ্যে বাচ্চা, এর যদি স্কুল ছুট হয় তাহলে সেখান থেকে পাবে 2 পয়েন্ট। যদি মাধ্যমিক পাসের হার, ঠিক আছে, মাধ্যমিক পাসের হার যদি তোমার 25%-এর কম হয়, সেখান থেকে পাবে 2 পয়েন্ট। এইভাবে পয়েন্ট গুলোকে অ্যাড করা হয়। এবার বোঝা গেল কি বলতে চাইছি। আর্থিক ক্ষেত্রেও সেভাবে দেখা হবে, তাদের যে মানে ইনকাম, তাদের যদি কাঁচা মাটির মানে 25% মানুষ, 25% মানুষ যদি মানে কাঁচা বাড়িতে, কাঁচা মাটির বাড়িতে বসবাস করে, সেখান থেকে 1 পয়েন্ট পাবে।
তাহলে এইভাবে পয়েন্ট দিয়ে দিয়ে এগুলোকে বিচার করা। এবার ক্লিয়ার করতে পেরেছি আশা করি। হ্যাঁ স্যার। ঠিক আছে, মানে ওইগুলোরও আবার ভাগ আছে প্রত্যেকটা একদম এর সামাজিকের মধ্যে ক্ষেত্রে মধ্যে অনেক পয়েন্ট আছে, আমি কয়েকটা সেই জিনিস বললাম অনুযায়ী। এর মধ্যে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এর মধ্যে আরো অনেক জিনিস আছে, আমি কয়েকটা শুধু এক্সাম্পল দিলাম, এর হ্যাঁ মধ্যে স্যার আরো বুঝতে অনেক পেরেছি। জিনিস আছে। হ্যাঁ, ক্লিয়ার, বলো বলে বলবো। হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে এবারে। ওকে, তাহলে নেক্সট, এবার দেখো। এবার দেখো, এবার এই যে সংখ্যা লঘু যারা রয়েছে, অনগ্রসর শ্রেণী বা সংখ্যা লঘু রয়েছে, এদের জন্য যে জাতীয় কমিশন, জাতীয় একটা ন্যাশনাল কমিশনের কথা বলা হলো, সেই জাতীয় কমিশন কিভাবে গঠিত হলো সেই সম্পর্কে এবার আমরা আলোচনা করি। বলেছিলাম জাতীয় কমিশন গঠনের কথা, তাহলে কমিশন, জাতীয় কমিশন কিভাবে গঠন হলো তার গল্প। তাহলে এর জন্য 1992, 1992 সালে বলছে আমাদের আমাদের হচ্ছে কি বলে, প্রাইম মিনিস্টার কে ছিল 1991-92-তে? নরসিম্হা রাও। ঠিক আছে, তার সময় কি হয়, একটা অ্যাক্ট পাস হয়, সেটা হচ্ছে জাতীয় সংখ্যালঘু, জাতীয় সংখ্যালঘু আইন পাস হয় 1992, যেখানে কি বলা হয় যে এর আন্ডারে 1993-তে, 1993-তে এই অ্যাক্টের আন্ডারে 1993-তে একটা কমিশন গঠন করা, জাতীয় সংখ্যা লঘু কমিশন গঠন করা। ঠিক আছে, এর আন্ডারে, এই অ্যাক্টের আন্ডারে প্রথমে অ্যাক্ট বানাতে হয়, তার অনুসারে কমিশন গঠন করা। ভালো কথা, কমিশন গঠিত হয়ে গেল 1993-তে, এই কমিশন গঠিত হয়ে গেল। ঠিক আছে, এই কমিশনে যে কিছু সদস্যদের অ্যাপয়েন্ট করা হলো। ঠিক আছে, এই কমিশনে একজন সভাপতি থাকবে, কমিশন মানে একটা সভাপতি তো থাকবে, একজন সভাপতি থাকবে। ঠিক আছে, এই সভাপতি কিন্তু আবার কোনো ইলেক্টেড ব্যাপার না, এই কেন্দ্রীয় সরকার মনোনীত করবে। ঠিক আছে, একজন মনোনীত সভাপতি থাকবে, একজন সহসভাপতি থাকবে, একজন সহসভাপতি থাকবে, আর এক্সট্রা 5 জন সদস্য থাকবে। মানে টোটাল তোমার হচ্ছে 5, 6, 7 জনের সদস্য। এবং এরা পুরো একদম পার্মানেন্ট ব্যাপার নয়, এদের হচ্ছে 3 বছর কার্যকাল থাকবে, তারপরে চেঞ্জ করা হবে। 3 বছরের টার্মে সংখ্যালঘু কমিশনের সদস্যদের অ্যাপয়েন্ট করা হবে। ঠিক আছে, এবং এখানে এই জাতীয় সংখ্যালঘু কমিশন 8টা এরকম জাতি রয়েছে। ঠিক আছে, 8টি জাতি, বা 8 জাতি বলবো না, 8টা সম্প্রদায় বলবো, জাতি আর সম্প্রদায়ের একটু আলাদা ব্যাপার রয়েছে। 8টা সম্প্রদায় রয়েছে যাদেরকে সংখ্যালঘু হিসেবে ঘোষণা করেছে। প্রথমত কে, একদম সুন্দর করে আমাদের মুসলিম। নাম্বার 2 কে, খ্রিস্টান। নাম্বার 3 শিখ। নাম্বার 4 বৌদ্ধ। নাম্বার 5 হচ্ছে জৈন। নাম্বার 6 পারসি। আর হচ্ছে সেকেন্ড একটু,
সরি এখানে 6টা সম্প্রদায়, 6টাই ছিল, 6টাই। এই 6টি সম্প্রদায়কে তোমার হচ্ছে সংখ্যালঘু হিসেবে ঘোষণা করেছে। ঠিক আছে, ঠিক আছে। এই 6টা সম্প্রদায় আমাদের সংখ্যালঘু হিসেবে এদেরকে ডিক্লেয়ার করা হয়েছে। ঠিক আছে, এবার এই কমিশনের কাজ কি? এগুলি কাজ হচ্ছে এগুলো দেখা যে যে সমস্ত মানে সংরক্ষণ গুলো হচ্ছে সেগুলো ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা দেখা। এবার এর জন্য পরবর্তীকালে আমাদের 2005 গভর্নমেন্ট কি করেছে, মনমোহন সিং ছিল, ঠিক আছে, 2005 7 মার্চ আমাদের প্রাইম মিনিস্টার ছিল মনমোহন সিং। তো মনমোহন সিং কি করেছিলেন, একটা কমিশন গঠন করেছিল। ঠিক আছে, কাদের জন্য? কংগ্রেস কাদের জন্য করবে? বেসিক্যালি উদ্দেশ্য ছিল ভারতে যে মুসলিম সম্প্রদায় রয়েছে, মুসলিম সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক আর হচ্ছে শিক্ষাগত অবস্থানে রিপোর্ট করার জন্য। শিক্ষাগত অবস্থান কেমন রিপোর্ট করার জন্য মনমোহন সিং এর নেতৃত্বে একটা কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন ছিল সাচার কমিশন, সাচার কমিটি গঠন করা হয়েছিল। ঠিক আছে, তো এখান থেকে কি করা হয় যে এই যে মাদ্রাসার ব্যাপারটা, যে সংখ্যালঘুদের ব্যাপারটা, এটা আরো বেশি জোরদার হয়েছে। ফলে এতটা যদি লেখা হয় বলবো। হ্যাঁ স্যার, লেখা হয়েছে। হয়েছে। এবার দেখো, এই যে সংশোধন মানে এই যে আমাদের রিজার্ভেশন সংক্রান্ত আমাদের গুরুত্বপূর্ণ 4টা হচ্ছে অ্যামেন্ডমেন্ট মনে রাখতে হবে। 4টা ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে 76তম অ্যামেন্ডমেন্ট, এটা হয়েছিল 1994 সাল, 1994। ঠিক আছে, এটা কি হয়েছিল? এটা বেসিক্যালি 1994 সালে তামিলনাড়ুতে, ঠিক আছে, তামিলনাড়ুতে একটা সংরক্ষণ করা হয়েছিল, রিজার্ভেশন হয়েছিল। সেই রিজার্ভেশনের মাধ্যমে কি করা হয়, রিজার্ভেশনের মাধ্যমে এটা হচ্ছে সর্বোচ্চ যে রিজার্ভেশন, সর্বোচ্চ রিজার্ভেশন 50% থেকে বাড়িয়ে, 50% থেকে বাড়িয়ে 69% করা হয়। তো এর ফলে মনে রাখবে, এর জন্য কি হয়েছে তামিলনাড়ুর ক্ষেত্রে, এই যে সংবিধান সংরক্ষণ আইন, এটা হচ্ছে 9th শিডিউলে অ্যাড হয়। এটা 9th শিডিউলে অন্তর্ভুক্ত হয়। 76th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ অ্যামেন্ডমেন্ট করা হলো 9th শিডিউলকে 1994-তে। এনে বলছে এনেবল কনস্টিটিউয়েন্স অফ 69% রিজার্ভেশন ইন তামিলনাড়ু by including the relevant Tamil Nadu Act under 9th schedule of the Constitution। থাকবে মাথায়, লিখবে 76তম অ্যামেন্ডমেন্ট 1994, 1994। এখানে তামিলনাড়ুতে রিজার্ভেশন 60% থেকে বাড়িয়ে 69%, 69% করা হয়েছে। আর 77টা লিখবে, 16 নম্বর আর্টিকেলকে অ্যামেন্ড করা হয়েছে 1995-তে, যেখানে এসসি এসটিদেরকে এমপ্লয়ীদেরকে প্রমোশনের ক্ষেত্রে সরকারি মানে কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের চাকরিতে এসসি এসটিদের যে রিজার্ভেশন, পদোন্নতির ক্ষেত্রে আসন সংরক্ষণ করা হয়েছে 76 আর 77। 76তম অ্যামেন্ডমেন্ট 1994 বুঝলাম। 77তম অ্যামেন্ডমেন্ট 1995।
এখানে কি করা হয়, এখানে অ্যামেন্ড করা হয় 16 নম্বর ধারা, কনস্টিটিউশনের 16 নম্বর ধারাকে অ্যামেন্ড করা হয়। এবং এখানে ইনক্লুড করা হয় কি জিনিস ইনক্লুড করা হয়, এখানে বলা হয় যে আমাদের যে চাকরি রয়েছে, ঠিক আছে, রাজ্য সরকারের চাকরি, রাজ্য সরকারের চাকরিতে, রাজ্য সরকারের চাকরিতে কি করা হবে, যে এসসি এসটি দের জন্য, তপশিলি জাতি এসসি এসটি দের জন্য পদোন্নতিতে, চাকরি নয় পদোন্নতিতে আসন সংরক্ষণ। এই জন্য এসসি এসটি তে রিজার্ভেশন মানে পদোন্নতি খুব তাড়াতাড়ি হয়। কারণ চাকরিতেও যদি সাপোজ ধরো পদোন্নতি হবে, সেখানে হয়তো 8-10টা এতে পদোন্নতি হবে, সেখানেও 2টো সিট রিজার্ভ করা থাকবে, এসসি এসটি দের জন্য সিট রিজার্ভ থাকবে। ফলে ক্যান্ডিডেট এমনিতে কম, ওই জন্য খুব তাড়াতাড়ি তাদের চান্স থাকে পদোন্নতি হয়। বুঝতে পারছো, এই কারণের জন্য এদের হচ্ছে পদোন্নতিটা তাড়াতাড়ি, ঠিক আছে, সবই সিস্টেমেটিক হয়েছে আছে। তারপর হচ্ছে 81তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2000 সালে, ঠিক আছে, যেখানে কি হয়, আবার এখানে 16 নম্বর ধারায়, 16 নম্বর ধারায় অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এখানে কি করা হয়েছে, এখানে বলা হয়েছে যে যে কোনো পার্সেন্ট, যে এই যে বললাম যে কখনো যেন 50%, 50% বেশি সংরক্ষণ হবে না, সংরক্ষণ প্রযোজ্য নয় সব চাকরির ক্ষেত্রে, ঠিক আছে, চাকরির ক্ষেত্রে 50%-এর বেশি সংরক্ষণ প্রযোজ্য নয়। আর লাস্ট আমাদের এই যে অ্যামেন্ডমেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের 104তম, 2020-তে হলো, 2020-তে, ঠিক আছে। এখানে কি বলা হয়, এই যে লাস্ট আমাদের অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য রিজার্ভেশন এক্সটেন্ডেড হয়নি, এখানে বলা হয় যে সব এসসি এসটি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের যাদের যে আসন সংরক্ষণ, আসন সংরক্ষণ তাদের যে রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে বেসিক্যালি এন্ড হওয়ার কথা ছিল 26 জানুয়ারি 2020, ঠিক আছে। এই জন্য কি হয়, এটাকে আবার এক্সটেন্ড করে দেওয়া হয়েছে পরবর্তী 10 বছরের জন্য, এটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে পরের বছর 25 জানুয়ারি 2030 পর্যন্ত, এটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে অ্যাংলো ইন্ডিয়ানদের যে ব্যাপারটা, এটা এসসি এসটি আর অ্যাংলো ইন্ডিয়ানদের ছিল, তাহলে তাদের রিজার্ভেশনটা আর এক্সটেন্ড হয়নি, ওই জন্য 104তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তাদের রিজার্ভেশন আর এক্সটেন্ড হয়নি। এসসি এসটি যারা ছিল আমাদের লোকসভা আর বিধানসভাতে, তাদের এটা আরো 10 বছর এক্সটেন্ডেড হয়েছে। এবার দেখো কোনো সময় যদি 2030-এ এসে যদি নরেন্দ্র মোদীর মনে হয় এসসি এসটি রিজার্ভেশন তুলে দেবে, তুলে দিতে পারে, মানে আর যে এক্সটেন্ড করবে না, করতেই পারে, সেটা ডিপেন্ড করছে গভর্নমেন্টের উপর, ঠিক আছে, কারণ এগুলো টেম্পোরারি প্রভিশন ছিল, এগুলা এ করে করে চলছে। বলে এটা বুঝতে পারলে বলবে, কোনো প্রশ্ন থাকলে বলবে। এটা মনে রাখবে, এই যে বিলটা ছিল এটা হচ্ছে 126তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। বিল নাম্বার আর অ্যাক্ট নাম্বার কিন্তু পার্থক্য থাকে, এটা অ্যাক্ট, এগুলো অ্যাক্ট, এগুলো অ্যাক্ট, অ্যাক্ট, আর লাস্ট এটা বিল। বিল আর অ্যাক্টের মধ্যে নিশ্চয়ই পার্থক্য বোঝো, 126তম বিল 104তম অ্যাক্টে হয়েছে। বলো ডান হলে বলবো। এবার আমরা ইডব্লিউএস টা বলবো, তাহলে আমাদের কমপ্লিট হবে। স্যার বলো বলছি বলো। একটা কথা বলবো। এই নিশ্চয়ই নিশ্চয়ই। 1989-এ ভিপি সিং তো 27% ফাইনালাইজ করে দিয়েছিল, হ্যাঁ, তো তারপরে আবার এইগুলো কি তার 50% সংরক্ষণ প্রযোজ্য নয়, 81তম 2000 সালে যে অ্যামেন্ডমেন্ট হলো, এইগুলো আচ্ছা, কোথা থেকে এলো? ভেরি গুড, ভালো প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে সাপোজ তোমাকে বাড়ির লোক হচ্ছে বললো, আমি এক্সাম্পল দিয়ে বলছি, তোমাকে বাড়ির লোক বললো, তারপরে ধরো 2015 সালে বাড়ির লোক বললো যে বাবু তুমি রাত্রি হচ্ছে কি বলে তুমি মাসে 15,000 টাকার বেশি খরচ করতে পারবে না, তোমার অ্যালাউ করা আছে
তোমার হচ্ছে রেকমেন্ডেশন বলা হয়েছে তুমি যে একজন বাচ্চা সর্বোচ্চ 30,000 টাকা সে মাসে খরচ করতে পারে পকেট মানি। কিন্তু তোমার বাবা 2015-তে বললো যে বাবু তুমি 15,000 টাকার বেশি খরচ করতে মাসে পারবে না। এবার জিনিসের দাম বাড়ছে, 2020 সালে এসছে, বাবাকে বলছে বাবা একটু দাও না দাও না, বাড়িয়ে বাবা বলছে ঠিক আছে তোমাকে 20,000 টাকা করে দেয়া হবে, তার বেশি পারবে না। তুমি আরেকটু কাটলে 2024-এ কেঁদে বললে যে আমি বাবু 27,000 টাকা করে হবে। তোমার যে এই যে রেস্ট্রিকশন, মানে 30,000 টাকা রেস্ট্রিকশন, এটা কিন্তু প্রথম থেকেই তোমাকে দেওয়া আছে। সেরকম মন্ডল কমিশন প্রথম থেকে বলেই রেখেছে যে তুমি রিজার্ভেশন রেকমেন্ড করা আছে 50%-এর বেশি তুমি বাড়াতে পারবে না। তার মানে ওখানে আমাদের মানে যে মানে ভিপি সিং সরকার 50% না করে ওটাকে 27%-এ ওবিসি করে রেখেছে। আর যে 50% এটা কিন্তু টোটাল রিজার্ভেশন বলাই রয়েছে, টোটাল রিজার্ভেশন মানে এসসি এসটি ওবিসি মিলিয়ে 50%-এর বেশি যেতে পারবে। ফলে এরপরে কি হচ্ছে, সংরক্ষণ তুমি যেভাবে খুশি অ্যাডজাস্ট করো। মানে তুমি চাইলে এসসি দেরকে 15%, এসটি দেরকে 20%, আর ওবিসি কে তোমার ধরো 15% তুমি দিতে পারো। ঠিক আছে, তাহলে যোগ করলে হবে 50% কাছাকাছি, 14% তুমি দিতে পারো। এগুলোর মধ্যে তুমি পরিবর্তন করো, কিন্তু এটা যেন কখনো 50% না পেরোতে পারে। ভিপি সিং এর সময় কি হয়েছিল, এই যে ওবিসি দের জন্য বেশি করে 26%, তোমার 27% দিয়ে রেখেছিল। কি বললাম বোঝা গেছে? তখন এসসি এসটির পার্সেন্টেজ কম ছিল, ওবিসি কে বাড়ানো হয়। দেখবে এসসি এসটির পার্সেন্টেজ এমনিতে কম থাকে, ওবিসির পার্সেন্টেজ অনেক বেশি থাকে। কি বলছি বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এবার ক্লিয়ার হয়েছে আশা করি। হুম হুম হুম। আর কারো কোনো প্রশ্ন? তাহলে চেঞ্জ করবো, ইডব্লিউএস টা বলবো, ইকোনমিক্যালি উইকার সেকশন। এগোচ্ছি তাহলে। হ্যাঁ স্যার। এবার দেখো আমাদের সব থেকে যেটা বলবো রিজার্ভেশনের মধ্যে সব থেকে কাজের, সেটা হচ্ছে ইডব্লিউএস। ঠিক আছে, এটা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। ইকোনমিক্যালি উইকার সেকশন, এটা সবাই খুব বেশি এটাকে মানে অ্যাকসেপ্ট করেছে এবং এটা খুবই ভালো, ইকোনমিক্যালি উইকার সেকশন। তো ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস টা কি? ইডব্লিউএস টা হচ্ছে যে আমাদের 103তম অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, 103তম অ্যামেন্ডমেন্ট যে সংশোধন হয়েছিল, অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2019-এ, ঠিক আছে, 2019-এ। সেই অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছে? সেই অ্যামেন্ডমেন্টে আমাদের যে বিভিন্ন সরকারি, ঠিক আছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট, সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে কি করা হয়, ঠিক আছে। এবার মনে রাখবে এই শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিন্তু সংখ্যালঘু মানে মাদ্রাসা ফাদ্রাসা বাদে, এটা মনে রাখবে, হ্যাঁ, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান বাদে, মাদ্রাসা মানে এগুলো ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বাদে, ওটা আবার ইনক্লুড করবেন, হ্যাঁ, মাদ্রাসা বাদে, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান বাদে যে কোনো সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কি করা হবে, এবং এবং যে গভর্নমেন্ট জব, ঠিক আছে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে 10% আসন সংরক্ষণ হবে, আসন সংরক্ষণ। তাহলে ইকোনমিক উইকার সেকশনটা কি? 103তম অ্যামেন্ডমেন্ট 2019-এর মাধ্যমে বলা হয় যে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি চাকরিতে 10% আসন সংরক্ষণ করা হবে। ঠিক আছে, তবে এই এর ক্ষেত্রে মনে রাখবে কিছু কিছু রাজ্য এই জায়গার ক্ষেত্রে কিন্তু তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। ঠিক আছে, তবে রাজ্য মানে এই ব্যাপারগুলো কি রাজ্য চাইলেও এই জায়গাগুলো মানে ডিফারেন্ট ভাবে মানে এই ব্যাপারে সিদ্ধান্ত সংরক্ষণ নিতেও পারে, নাও নিতে পারে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের বেশিরভাগ রাজ্যই কিন্তু এগুলোকে অ্যাকসেপ্ট করেছে। বিহার, ছত্তিশগড়, দিল্লি থেকে শুরু করে প্রায় সমস্ত রাজ্য এটাকে অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে, তো এখানে 10% সুবিধার কথা বলা হয়েছে। আচ্ছা, কি ক্রাইটেরিয়া, কি থাকলে তুমি ইডব্লিউএস পাবে, সার্টিফিকেট পাবে? প্রথমত তোমার যে বার্ষিক আয়, তোমার নয়, ব্যাপারটা হচ্ছে ফ্যামিলির বার্ষিক আয়
যেন 8 লক্ষের নিচে হয়। বার্ষিক আয় যেন 8 লক্ষের নিচে হয়। তারপর তোমার যে জমির পরিমাণ 5 একরে, মানে একর যেটা বলা হয় 5 একরের কম জমি থাকতে হবে। এবং তোমার এসসি, এসটি, ওবিসি সংরক্ষণের বাইরে থাকতে হবে। এসসি, এসটি, ওবিসি হলে কিন্তু হবে না, ঠিক আছে। আর তোমার যে মানে কি বলে হচ্ছে বাড়ি, তোমার যে হচ্ছে পারিবারিক বাসস্থান, মানে যেখানে তুমি থাকো, সেই বাসস্থান যেন 1000 বর্গ ফুটের কম হয়। ঠিক আছে, যদি এগুলো থাকে তাহলে তোমার হচ্ছে ইডব্লিউএস কার্ড তুমি করতে পারো। বলো, খুলে বলবে। বলো, হয়েছে? বুঝতে পারলে? হ্যাঁ বলো। স্যার। এই হচ্ছে আমাদের মোটামুটি বিশেষ ব্যবস্থা। আর কিছু নেই সেরকম। ব্যাস, এই হচ্ছে আমাদের এখানে end। বলো, ক্লিয়ার? প্রত্যেকে কোনো প্রশ্ন?